প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি জহিরা আহমেদ, বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা কার্যক্রম বিষয়ক একটি অধিবেশন নিয়ে আজ তোমাদের মাঝে এসেছি। তোমরা জানো, বিশ্বের উন্নত দেশগুলোতে সাধারণত জেন্ডার বৈষম্য নেই। বাংলাদেশও দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বৈষম্যহীন সমাজ গঠনে বাংলাদেশ সরকারও অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে কিশোর কিশোরীদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশে জেন্ডার সমতা ভিত্তিক পরিবেশ গঠনে কাজ করে যাচ্ছে। বৈষম্যহীন শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই একদিন আমাদের প্রিয় বাংলাদেশে একটি সুশিক্ষিত, সভ্য, সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে। এই উদ্যোগকে সামনে রেখে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরী বান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তোমরা অনেকেই শুনে থাকবে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কথা। 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের জেন্ডার সমতা এবং বয়সন্ধিকালীন যৌন প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কিত সঠিক তথ্য সরবরাহ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তোমাদের সবাইকে ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য, তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য সরকার সব সময় তোমাদের পাশে আছে। তোমরা জানো, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। যেমন অনলাইনের মাধ্যমে কিছু লোক কিশোর কিশোরীদেরকে নানাভাবে হয়রানি করে থাকে। এটাও প্রযুক্তি ব্যবহার করেই করে। এটা প্রযুক্তির একটি নেতিবাচক দিক। এটাকেও এক ধরনের সহিংসতা বলা যায়। এসব সহিংসতা, এসব অনলাইন ভিত্তিক সহিংসতা বিভিন্নভাবে হতে পারে। এ ধরনের সহিংসতা ও উৎপীড়ন কিশোর কিশোরীদের মনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, এমনই কিছু বিষয়ের আলোচনায় আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। অধিবেশনের শুরুতেই ছবিগুলো লক্ষ্য করো। ছবিগুলোতে যা দেখতে পেয়েছ, তোমরা বুঝতে পারছো যে আজকের এই পাঠের শিরোনাম কি হতে পারে। আজকের পাঠের শিরোনাম কিশোর কিশোরীদের প্রতি ঘটে যাওয়া উল্লেখযোগ্য সহিংসতাসমূহ এবং এর প্রভাব। এই অধিবেশন শেষে তোমরা যা শিখবে তা হলো আজকের পাঠের শিখন ফল। সহিংসতার ধরন হিসাবে লেবেলিং ও অনলাইন ভিত্তিক যৌন হয়রানি ও এর প্রভাব ব্যাখ্যা করতে পারবে। নিজেকে ও অন্যকে সম্মান প্রদর্শন করতে পারবে। বন্ধুরা, কিছু ছবি দেখো আবারও। এই ছবিগুলোতেও লেবেলিং এবং অনলাইন ভিত্তিক যৌন সহিংসতার কিছু চিত্র দেখা যাচ্ছে। তো প্রথমেই আসো, লেবেলিং বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করি। এই শব্দটি যদিও নতুন, তবুও অনেক ছাত্রছাত্রীর মাঝেই পরিচিত শব্দ। লেবেলিং বলতে আমরা বুঝি কাউকে বাজে ধরনের খেতাব দেয়া। লেবেলিং বা খেতাব দেয়া এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার এক ধরনের সহিংসতা, যা কিশোর কিশোরীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। একটি উদাহরণ দিলে তোমরা লেবেলিং বিষয়টি স্পষ্ট বুঝতে পারবে। তোমরা এই বিষয়টির সাথে পরিচিত অবশ্যই। যেমন দেখো, তোমাদের শ্রেণীকক্ষের কোনো একজন ছাত্র একটু মোটা, তাকে দেখা যায় কিছু দুষ্ট ছেলে ক্লাসেরই তারা ভটকু বা মোটকু এসব বলে ডাকে। বড়রা এবং শিক্ষকগণও কিন্তু না বুঝে ছাত্রছাত্রীদেরকে, ছোটদেরকে লেবেলিং করে থাকে। যেমন ধরো, শিক্ষকগণ কিছু ছাত্রকে বুদ্ধিমান বা প্রতিভাবান বলে অভিহিত করেন, আবার যারা একটু
নাম্বার কম পায় তাদেরকে ডাল বোকা বলে আখ্যা দেয়। লেবেলিং সাধারণত ত্রুটিপূর্ণ চিত্র তুলে ধরে, যা একজন ছাত্রছাত্রীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এবং তার উন্নয়নে বাধা দেয়। একটা মানসিকভাবে তারা হয়রানির শিকার হয়। যেমন ধরো, আরো একটি উদাহরণ দেখো, কারো নাম যদি কেউ বিকৃত করে ডাকে, সেটাও একটা মারাত্মক লেবেলিং। আমরা বিষয়টা বুঝতে পারি না। যেমন কারো নাম কাশেম, তাকে অনেকে কাইসা বলে ডাকে। কারো নাম সেলিনা, তাকে সেল্লানি বলে ডাকে। এগুলো কিন্তু লেবেলিং। এখন একটি গল্প শোনো। গল্পটি হলো রেখার গল্প। রেখা অষ্টম শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে যায়। একদিন স্কুল থেকে ফিরে রেখা তার মাকে বলল, মা, কিছু মেয়ে আছে যারা আমার কোকড়া চুল নিয়ে ঠাট্টা করে। তারা আমাকে আউলা বাউলা বলে ডাকে। এ কারণে ক্লাসে যেতে আমার অস্বস্তি লাগে। একদিন তার বড় বোনের বান্ধবী হেমার সাথে রেখার দেখা হলো। হেমা একটি 5 স্টার হোটেলে চাকরি করে। 5 স্টার হোটেল, 5 তারা হোটেল, এটা অনেক বড় হোটেল, অনেক নামি দামি। তোমরাও একদিন বড় হয়ে এমন বড় বড় জায়গায় চাকরি করবে। যা হোক বন্ধুরা, হেমা রেখাকে দেখে কি বলল জানো? হেমা বলল, তার সব সময়ের ইচ্ছা তার চুল যদি তোমার মতো, মানে রেখার মতো এত সুন্দর ও কোকড়া হতো, তাহলে না জানে আমাকে কত সুন্দর দেখা যেত। হেমা তাকে শিখিয়ে দিল কিভাবে সে তার চুলের যত্ন নেবে। কথা শুনে তো রেখা অবাক। তাহলে তার চুল সুন্দর, এ কথাও কেউ বলল? যা হোক, রেখা হেমার ভক্ত হয়ে গেল। হেমার কথা রেখা আত্মবিশ্বাস ফিরে পেল এবং হেমার সাথে কথা বলে রেখা ভালোবোধ করতে লাগলো। ধীরে ধীরে সে শিখতে লাগলো কেমন করে মেয়েদের বিদ্রূপমূলক কথা অগ্রাহ্য করা যায় এবং নিজেকে নিয়ে গর্ববোধ করা যায়। কারণ সে বুঝতে পেরেছে পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়। প্রতিকূল অবস্থায় তাই ধৈর্য ধারণ করে নিজেকে এগিয়ে নিতে হবে। বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। এই তথ্য প্রযুক্তি মূলত দাঁড়িয়ে আছে নেটওয়ার্ক বা অনলাইনের ওপর। এই নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবী চলছে, ভালো কাজগুলো হচ্ছে, কিন্তু পাশাপাশি অনেক খারাপ কাজও হচ্ছে। এই খারাপ কাজের মধ্যে অনলাইন ভিত্তিক যৌন হয়রানি একটি ব্যাপার। এই অনলাইন ভিত্তিক যৌন হয়রানি হলো মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কাউকে হয়রানি করা, অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেও কাউকে হয়রানি করা। যেমন ধরো, কিভাবে হয়রানিগুলো করা হয়ে থাকে। কাউকে যৌন বার্তা দেয়া ও এ সম্পর্কিত গান শেয়ার করা। সে গান অডিও হতে পারে, ভিডিও হতে পারে। অশ্লীল ফোন কল করা, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর তথ্য, ছবি ও ভিডিও পোস্ট করে হয়রানি করা ইত্যাদি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনি ব্যবস্থা নিতে পারবেন। এই অনলাইন ভিত্তিক যৌন হয়রানিতে আছে কুরুচিপূর্ণ SMS, MMS দেয়া, ডিফেমিং বা মর্যাদাহানি করা। কেউ যদি কারো ব্যক্তিগত সুনাম বা সামাজিক মর্যাদা নষ্ট করার জন্য অনলাইনে কোনো কিছু প্রকাশ করে, তবে তাকে ডিফেমিং বা মর্যাদাহানি বলে। যৌন উত্তেজক ছবি, ভিডিও, কার্টুন, কথা ইত্যাদি ট্যাগ করে প্রদর্শন করা বা শেয়ার করা। অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভিডিওতে যৌন উত্তেজক অঙ্গভঙ্গি করা কিংবা কথার মাধ্যমে কাউকে যৌন হয়রানি করা। সামাজিক মাধ্যমের বিভিন্ন ট্রল গ্রুপে বা পেজে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়া, বিভিন্ন ওয়েবসাইটে ব্যক্তিগত মুহূর্তের ধারণ করা ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়া। ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হুমকি প্রদান ও হয়রানি। কাউকে যৌন হয়রানি করে তার ভিডিও ধারণ করে
তা অনলাইনে ছড়িয়ে দেয়া, ছবি তুলে অশ্লীলভাবে এডিট করে ইন্টারনেট বা ফেসবুকে দেয়া, ফোনে বাজে কথা বলা বা উত্ত্যক্ত করা, একসঙ্গে একাধিক ব্যক্তি বা দল বেঁধে একজনকে মোবাইলে হয়রানি করা। এই যৌন হয়রানির একটি বিষয় কিছুদিন যাবৎ দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। তোমরা জানো, তোমরা ছোট নও, আবার বড়ও নও, কিন্তু তারপরেও দেশের খবর তোমরা কিছু হলেও রাখো। বিভিন্ন জায়গায় এইসব খবর ভাইরাল হয়ে যায়, অনেক জায়গায় যৌন হয়রানির খবর পাওয়া যায়। কিন্তু এই যারা যৌন সহিংসতাকারী বা যারা যৌন হয়রানি করে, তারা প্রায় সময় আবার মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে তারা এই আক্রান্তদের কাছ থেকে, তাদের পরিবারের কাছ থেকে অর্থ চায়। তো এগুলো ইদানিং খুব একটা বেড়ে গেছে। আমি আগের ক্লাসেও বলেছি যে সরকার ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে এই যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে নতুন আইন প্রণীত হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। অনলাইন ভিত্তিক যৌন হয়রানি থেকে বাঁচতে তোমাদের কি কি সতর্কতা নেওয়া উচিত সে বিষয়গুলো একটু দেখো। ব্যক্তিগত কোনো কিছু অনলাইনে আদান প্রদান করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না। ব্যক্তিগত ডিভাইসকে সুরক্ষিত রাখতে হবে। নিজের বা পারিবারিক কোনো ছবি উন্মুক্তভাবে প্রকাশ করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। এই বিষয়টা কিন্তু খুব জরুরি। অনেকে না বুঝে তাদের ফ্রেন্ড লিস্টে অনেক অযাচিত ব্যক্তিকে অ্যাড করে ফেলে। তারা কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করে পরবর্তীতে। যা হোক, তারপরে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ক্লিপ গ্রহণ করা যাবে না, এবং কেউ তা গ্রহণ করতে চাইলে তাকে বাধা প্রদান করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর গ্রুপে যুক্ত হওয়া যাবে না এতক্ষণ যে সহিংসতা সম্পর্কে জানলে, বিশেষ করে অনলাইন ভিত্তিক যৌন সহিংসতা। এই সহিংসতার কিন্তু মারাত্মক প্রভাব, বিশেষ করে কিশোর কিশোরীদের ওপরে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। এই প্রভাবগুলো আমাদের জেনে রাখা দরকার, তাহলেই তো আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো। এই প্রভাবগুলো হলো, কিশোর কিশোরীদের প্রতি এই সহিংসতা তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে, তাদের উন্নয়নে ও বিকাশে বাধা সৃষ্টি করে। অনেক সময় তারা নিজেরাও অন্যদের প্রতি সহিংস আচরণ করে ওঠে। আবার তাদের মধ্যে কেউ কেউ মাদকের দিকেও কিন্তু ঝুঁকে পড়ে। অতএব বন্ধুরা, সাবধান। কেউ এই সহিংসতার শিকার যেন না হও, সেদিকে লক্ষ্য রাখবে, এবং কারো প্রতি যেন সহিংস আচরণ না করো, সেদিকেও সতর্ক থাকবে। তো এখন আমরা জানি অনলাইন ভিত্তিক যৌন সহিংসতার শিকার হলে আইনি পদক্ষেপ আমরা কি নিব সে বিষয়ে। বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 29 ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের উল্লেখ আছে। জেনে রাখো সেই শাস্তির বিধান। এ শাস্তি প্রথমবার সংঘটিত হলে অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা জরিমানা, কিংবা উভয় দণ্ড। উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ সংঘটিত হলে অনধিক 5 বছর কারাদণ্ড বা অনধিক 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড। এছাড়াও অনলাইন ভিত্তিক যৌন হয়রানির শিকার হলে তোমরা কি করতে পারো? তোমরা জাতীয় নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইনে ফোন করতে পারো। সেই হেল্পলাইনটি কত জানো? 109 নাম্বার, মনে রাখবে, 109। এবং ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, সেখানেও একটি নাম্বার আছে, 999-999। এই নম্বরে ফোন করেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যেতে পারে। এবার একটি ভিডিও দেখো। ওয়াও, কতদিন পর ছোটবেলার বন্ধুদের ইনস্টাগ্রামে পাওয়া গেল। ইনি কে?
এই বাজে লোকটা যে কেন বারবার ইনস্টাতে ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। তাই নাকি? আমি এখনই দেখছি। ছি, এমন কথা কেউ কিভাবে লেখে? ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছুতেই মুক্তি নেই। দেই এনাকে ব্লক করে, দেখি এখন কিভাবে লেখে। দেখ দেখ, আবারও পাঠালো। যতবারই ব্লক করছি নতুন নতুন অ্যাকাউন্ট খুলে আবার। মাঝে মাঝে কি মনে হয় জানিস, চারপাশে এত মানুষ, তাও আমি কত একা। কি ব্যাপার, সবাই হাসছে কেন? আরে পিয়াল, যাই কথা বলি। এ কি, উঠে চলে গেল? রাফসান, কিরে তোরা আমার সাথে এমন করছিস কেন? আরে এটা কে পোস্ট করেছে? আমি তো না। তার মানে কি আমার প্রোফাইল হ্যাক হলো? যাই বলি গিয়ে সবাইকে। আরে আমার কথাটা একটু শোন। কেউ বিশ্বাস করেনি আমাকে, কেউ না। সারাক্ষণ মনের মধ্যে একটা ভয়, রাস্তায়, শপিং মলে, এমনকি ক্যাম্পাসেও মনে হচ্ছে কে যেন আমাকে দেখছে, ছবি তুলছে। না, সব নিশ্চয়ই আমার মনের ভুল। এ কি, আমার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট, আবার পাবলিক গ্রুপে পোস্ট। কে করে এসব? কি করব আমি এখন? বাবা মাকে কি জানানো উচিত হবে? হ্যাঁ, হবে, হয়েছেও। বাবা মাকে বলতেই তারা আমাকে ন্যাশনাল হেল্পলাইন 109 এর ব্যাপারে জানালো। আমি জানতে পারলাম আমার মতো যারা আছে তাদের সবার জন্য রয়েছে আইন, সবার পাশে রয়েছে আইন। সবাইকে যদি জানাতে পারতাম আমরা কেউই একা নই। এই প্রত্যেকটি ঘটনাই সাইবার ক্রাইম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী সাইবার ক্রাইম একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড অথবা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। জেনে রাখো যে তুমি একা নও। যদি তুমি বা তোমাদের পরিচিত কেউ এরকম কোনো পরিস্থিতিতে পড়ো, তবে যত দ্রুত সম্ভব যোগাযোগ করো ন্যাশনাল হেল্পলাইন 109 অথবা আইসিটি হেল্পলাইন 01766678888 এই নম্বরে। প্রয়োজনে প্রমাণসহ অভিযোগ পাঠাও www.rab.gov.bd এই ওয়েবসাইটে। এসব ক্ষেত্রে তোমাদের পরিচয় গোপন রাখা হবে। ভিডিওর প্রথম ভাগে তোমরা যা দেখতে পেয়েছ তাকে বলে সাইবার স্টকিং। শব্দটি কি কঠিন লাগছে? কঠিন নয়। অনলাইন ভিত্তিক কিছু শব্দ এখন ছড়িয়ে পড়ছে, তোমরাও জানবে, শিখবে, জানার বিষয় এবং জানা দরকারও। সাইবার স্টকিং হলো অনিচ্ছা সত্ত্বেও অনলাইনে কাউকে বারবার বিরক্ত করা। কারো অনিচ্ছা সত্ত্বেও অনলাইনে কাউকে বারবার বিরক্ত করা, এটাকে বলা হয় সাইবার স্টকিং। ভিডিওর এই প্রথম অংশে তাই করা হয়েছে। বন্ধুরা, এই সাইবার স্টকিংও কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম। ভিডিওর দ্বিতীয় ভাগে দেখতে পেয়েছ আইডি হ্যাকের ব্যাপার। এইটা কিন্তু খুব পরিচিত, তাই না বন্ধুরা? একজন আরেকজনের আইডি হ্যাক করে ফেলে। তোমরা পারো না কি বন্ধুরা কারো আইডি হ্যাক করতে? না, ঠিক আছে বন্ধুরা, এটা করবে না। তথ্য প্রযুক্তিতে যদি কেউ খুব এক্সপার্টও হও, খুব দক্ষ হও, তারপর এটা করতে যাবে না, কারণ এটা বাজে অভ্যাস, এটা প্রযুক্তির অপব্যবহার। যাই হোক, এখানে যা দেখেছ তাই করা হয়েছে, আইডি হ্যাকিং করা হয়েছে। কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট কারো অনুমতি ছাড়া ব্যবহার করার জন্য হ্যাকাররা তা করে থাকে, যা একটি মারাত্মক সাইবার অপরাধ। ভিডিওর শেষ ভাগে তোমরা দেখেছ সাইবার ক্রাইম থেকে মুক্তি পাওয়া এবং অপরাধীকে শাস্তির আওতায় এনে হেল্পলাইনে যোগাযোগ করে তাকে সরকারিভাবে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা। এবার আরেকটি নতুন
শব্দ, সাইবার বুলিং। সাইবার বুলিং হলো কাউকে সাইবার হয়রানি করা। সেটা হলো ইলেকট্রনিক মাধ্যমে কাউকে বুলিং করা। এই বুলিং মানে আমরা হয়রানি বলতে যাই বুঝি তাই হলো বুলিং। কেউ যদি অনলাইনে কাউকে অহেতুক জ্বালাতন করে এবং সম্মানহানি করার চেষ্টা করে অথবা যে কোনো উপায়ে হোক অনলাইনে উত্ত্যক্ত করে, তা সাইবার বুলিং হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রেও আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এবার একটি বাস্তব গল্প শোনো, খুবই করুণ একটি গল্প, যে গল্পটি একসময় ছাপা হয়েছিল প্রথম আলো পত্রিকায়। সামান্তার গল্প। অবশ্য সামান্তা নামটি ছদ্মনাম। সামান্তা পঞ্চম শ্রেণী থেকেই বিভিন্ন নাচের অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নেয়। এখন সে নবম শ্রেণীতে পড়ে। সাবলীল ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য স্কুলের জনপ্রিয় মুখ সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু অনেক, মেয়েদের একটি গ্রুপের সক্রিয় সদস্য সামান্তা। একদিন এক আড্ডায় বন্ধুরা তাকে নিয়ে নানা গুজব ছড়ায়। তার নামে ফেক অ্যাকাউন্ট খুলে চ্যাট করে চ্যাট হিস্ট্রির স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় সামান্তার জন্য। ইনবক্সে আসতে থাকে অশ্লীল সব বার্তা। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কাউকে বিশ্বাস করতে পারে না সে। মেসেজগুলো কাউকে দেখাতেও পারে না। ঘর থেকে বের হওয়া ছেড়ে দেয়। শেষমেশ তার বাবা মা তাকে নিয়ে শহর ছেড়ে যায়। কি নির্মম অভিজ্ঞতা, তাই না বন্ধুরা? সাইবার বুলিং এর ফলে সৃষ্ট মানসিক প্রভাব সম্পর্কে শোনো। কি মানসিক প্রভাব সৃষ্টি হয়? হতাশা সৃষ্টি হয়, উদ্বেগ সৃষ্টি হয়, ঘুম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা হয়, অন্যদের থেকে নিজেদের সরিয়ে রাখার প্রবণতা দেখা দেয়, আত্মহত্যার ঝুঁকি বাড়ে, নিজেকে একা একা লাগে। এই সাইবার বুলিংও কিন্তু প্রতিরোধ করা যায়। অনলাইনে এই খারাপ লোকেরাই শুধু সোচ্চার থাকবে আর ভালো লোকেরা পারে না? তারাও পারে। এটা প্রতিরোধের জন্য কি করা যেতে পারে আমরা সেই বিষয়গুলো এখন দেখি। অপরিচিত কারো সাথে অনলাইনে বন্ধুত্ব বা কোনো সম্পর্ক না জড়ানো, অপরিচিত কারো সাথে অনলাইনে কোনো ধরনের ব্যক্তিগত বার্তা না দেয়া, বিরক্তিকর ব্যক্তিকে ব্লক করে দেয়া, সাইবার বুলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কাউকে জানানো, অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো, সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা বাড়ানো। কথায় কথায় বেলা ফুরিয়ে এলো। আমাদের আজকের পাঠের শেষ অংশে আমরা চলে এসেছি। কি শিখতে পেরেছো বন্ধুরা? আজকের ক্লাস থেকে কি জানতে পেরেছো? বর্তমান যুগের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই না বন্ধুরা? লেবেলিং শিখেছ, বাজেভাবে কাউকে ডাকা, কাউকে কারো নাম বিকৃত করে ডাকা, কাউকে অনলাইন ভিত্তিক যৌন হয়রানি করা। তো এই বিষয়গুলো শুনেছ, তাই না? তো আজকে আমরা যে সার কথাগুলো শুনলাম সেটা হলো লেবেলিং ও অনলাইন ভিত্তিক যৌন সহিংসতা কিশোর কিশোরীদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর থেকে নিজে ও অন্যদেরকে মুক্ত রাখতে হবে। মূল যে মেসেজটি আমরা পেয়েছি আজকের এই পাঠ থেকে, সেটা উপলব্ধি করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সেটা হলো সহিংসতার বিষয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহারে কিশোর কিশোরীদেরকে আরো বেশি সচেতন হতে হবে। এই সচেতনতাই জরুরি। আমরা জানি যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। বন্ধুরা, আমাদের আগামী অধিবেশন সহিংসতা থেকে এই উত্তরণ বিষয়ে। এতক্ষণ আমাদের সাথে পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে। এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে স্ক্রিনে দেখানো অ্যাড্রেসে মেইল করতেও পারো। বন্ধুরা, বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনা মহামারীর ভয়াবহ দুর্যোগ কাল অতিক্রম করছে। আশা করি
পরম করুণাময় স্রষ্টা এই দুর্যোগ থেকে বিশ্ববাসীকে অচিরেই মুক্তি দেবেন। কিন্তু বন্ধুরা, একটি বিষয় ভুলে গেলে কিন্তু চলবে না। আমাদেরকে সুস্থ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আর তার জন্য কি করতে হবে? সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অবশ্যই। সকলের সুস্থতা, সৌন্দর্য ও শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।